আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। জার্মানি বনাম স্পেনের মধ্যকার ম্যাচ আসছে এবং সময়টা যত বেশি করে ঘনিয়ে আসছে ইউরোপিয়ান ফুটবলের ক্লাসিক্যাল একটা ম্যাচ, সবচেয়ে হাই ভোল্টেজ একটা ম্যাচ দেখার জন্য রীতিমতো তর সইছে না। এন্ড টু এন্ড অ্যাটাকের একটা খুবই এন্টারটেইনিং ম্যাচ দেখার জন্য আমরা সকলেই অপেক্ষা করছি। একটা ভিউ পয়েন্ট থেকে যদি আমরা চিন্তা করি, আগামী দিনের ফুটবলের কথা যদি আমরা চিন্তা করি, এমন ম্যাচ অনেক বেশি করে গুরুত্বপূর্ণ। যেমন স্পেনের এই দলটাতে লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামসের মতো উইঙ্গাররা যেভাবে আলো ছড়াচ্ছেন, যেভাবে ভবিষ্যতে একটা বিধ্বংসী জুটি গড়ার ইঙ্গিত দিচ্ছেন, তাদের পেছনে যখন পেদ্রির মতো ট্যালেন্টেড একজন মিডফিল্ডার আছেন, যখন ফেরমিন লোপেজের মতো একজন প্লেয়ার বেঞ্চে আছেন, এবং সেটার বিপরীতে আপনি যখন জার্মানের জামাল মুসিয়ালা খুবই এক্সাইটিং একটা প্রসপেক্টে দেখবেন, তার পাশাপাশি ফ্লোরিয়ান ভির্স যিনি কিনা আগামী দিনের অসম্ভব ভালো একজন ট্যালেন্ট হিসেবে নিজেকে আস্তে আস্তে তৈরি করছেন, এই প্লেয়ারদের দিকে যদি আপনি তাকান তাহলে ভবিষ্যতের ফুটবলটা কিন্তু দেখা যায়, এবং সেটার পূর্বাভাস পেতে হলে আপনার এই ম্যাচটা দেখতেই হবে। অন্যান্য ফুটবল ম্যাচগুলোতে কি হচ্ছে, অন্যান্য প্রতিযোগিতাগুলোতে কি হচ্ছে সেটাকে একপাশে সরিয়ে রেখে এই ম্যাচের গুরুত্ব ফুটবল ভক্তদের জন্য অন্য একটা লেভেলে আসলে থাকা উচিত। লেভেলের কথা যদি বলি তাহলে স্পেন এবং জার্মানির কয়েকটা স্টার্স ঘেটে আসলাম এই টুর্নামেন্টের পারফরমেন্সের প্রেক্ষিতে, এবং ভিন্ন ভিন্ন জায়গায় কিন্তু একটা বড় রকমের লেভেল ফিল্ড দেখতে পাচ্ছি। অর্থাৎ দুজনে কিন্তু অদ্ভুত রকমের একটা সমতায় আছে। দুটো দলই প্রায় 60% বা এর কাছাকাছি বা একটু উপরে পজিশন লেখে খেলছে। প্রতিটা দলই প্রায় প্রত্যেকটা ম্যাচে 550-এর উপরে সাকসেসফুল পাস কমপ্লিট করছে। প্রত্যেকটা দলই প্রত্যেকটা ম্যাচে 18 থেকে 20টার মতো শট নিচ্ছে এবং প্রায় 6 থেকে 8টার মতো কাউন্টার অ্যাটাক করছে, প্রায় 18টার মতো করে লং বল ট্রাই করছে। অর্থাৎ স্ট্যাটিস্টিক্যালি দুই দলের আক্রমণে ওভারঅল গেম প্ল্যানে একটা স্পষ্ট মিল এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়, এবং সেই অ্যাপ্রোচটাতে তারা যে এখন পর্যন্ত সুন্দর এবং এফেক্টিভ ফুটবল উপহার দিতে পেরেছে, বিশেষ করে যারা ইউরো ফলো করেন তাদেরকে, সেটা একেবারে স্পষ্ট। তবে তারপরেও কয়েকটা পার্থক্যের জায়গা খুঁজতে হবে। যেমন স্পেনের কথা যদি বলি, স্পেনের ম্যাচগুলোতে দেখছি নিকো উইলিয়ামস, লামিন ইয়ামাল খুবই ফাস্ট দুইজন উইঙ্গার দুই প্রান্তে আছেন। অ্যাটাকে ওঠার সময় যে কোনো একটা উইঙ্গে বল ঠেলে দিয়ে সেখানে 1 ভার্সেস 1 সিচুয়েশন তৈরি করা যায় কিনা সেটা স্প্যানিশ এই মিডফিল্ড অনেক বেশি করে ট্রাই করছে। লামিন ইয়ামাল একটু ভেতরের দিকে ঢুকে লম্বা লম্বা পাস কিংবা এরিয়াল পাসে গোল করানোর চেষ্টা করছেন, অ্যাসিস্ট করছেন। নিকো উইলিয়ামস অপর প্রান্তে উইটটুকু ধরে রেখেছেন, মাঝখানে আলভারো মোরাতে একটু নিচে নেমে যাচ্ছেন, এবং ডিবক্সে যদি বিন্দুমাত্র কোনো স্পেস থাকে তখন রদ্রি, ফাবিয়ান রুইজের মতো প্লেয়াররা সেখানে ঢুকে ফিনিশ করে আসছেন। সত্যিই অর্থে ডাইনামিক একটা অ্যাটাক লাইন। ডিফেন্স লাইন নিয়ে হয়তো একটু কথাবার্তা বলার সুযোগ আছে। মার্ক কুকুয়ার, দানি কালভার এরা ফাইনাল থার্ডে ফুলব্যাক হিসেবে আক্রমণে জয়েন করার ক্ষেত্রে যথেষ্ট ভালো অবদান রাখছেন। তবে আইমেরিক লাপোর্তে এবং রবিন ডি নরমান্ডের একটা বড় রকমের পরীক্ষা হবে, এবং এ ম্যাচে বোঝা যাবে যে ডিফেন্সটা আসলে কতটা স্ট্রং এই দলটার। অন্যদিকে জার্মানির ক্ষেত্রে মিডফিল্ডে ছোট ছোট পাস, ওয়েল কন্ট্রোল ফুটবলের পাশাপাশি বা সেগুলোকে ছাপিয়ে আপনি অনেক বেশি করে লং পাস দেখতে পারবেন। টনি ক্রুসের সেট পিসগুলো, তার কর্নারগুলো অনেক বেশি করে ইম্পর্টেন্ট। ডেনমার্কের বিপক্ষেও দূরপাল্লা একটা অর্থাৎ লং রেঞ্জ একটা শট ট্রাই করেছেন। দূরপাল্লার শট ইকে গুন্দোয়ান, টনি ক্রুসটা নেওয়ার চেষ্টা করবেন, ফ্লোরিয়ান ভির্সা সেখানে যোগদান করবেন। পাসিং এর ক্ষেত্রে তো টনি ক্রুস এবারের ইউরোতে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন। এই মুহূর্তে আপনারা টনি ক্রুসের লাইন ব্রেকিং পাসেস দেখতে পাচ্ছেন। 125টা রেকর্ড লাইন ব্রেকিং পাসেস অলরেডি ইউরোর এবারের আসরে দিয়ে ফেলেছেন। লম্বা লম্বে অ্যারোগুলো দেখলেই বুঝতে পারবেন তিনি কিভাবে সুইচ করেন, কিভাবে লং পাসের মাধ্যমে সতীর্থকে বারবার খুঁজে পাওয়ার চেষ্টা করেন। অর্থাৎ এখানে একেবারে স্প্যানিশ স্টাইলের বিপরীতে গিয়ে লম্বা লম্বা পাসে ফাইনাল থার্ডে প্লেয়ারদেরকে ধরার চেষ্টা করবেন টনি ক্রুসরা, এবং জামাল মুসিয়ালা অলরেডি 3টে গোল করে ফেলেছেন। ডিবক্সে বারবার করে ঢুকছেন। ফ্লোরিয়ান ভির্সের হয়তোবা বেস্ট ভার্সনটা প্রতিটা ম্যাচে দেখা যায়নি, তবে যে কোনো মুহূর্তে গেম চেঞ্জার তিনি হয়ে যেতে পারেন। ইকাই গুন্দোয়ানো বিগ ম্যাচ পারফর্মার। ফাইনাল থার্ডে কাই হাভার্টসও কিন্তু একটা গোল স্কোরিং ফর্মের মধ্যে আছেন। ডিফেন্সে একটা জায়গায় জার্মানিকে একটু নড়বড়ে মনে হয়েছে, সেটা হচ্ছে হাই অন দ্য পিচ থাকার পরে বলটা লুজ করার পরে কিছুটা হলো ডিফেন্সে একটা প্যানিক মোড কাজ করে। সেটা স্প্যানিশটা কাজে লাগাতে পারবে কিনা, বিশেষ করে নিকো এবং লামিন ইয়ামাল ত্রাস ছড়াতে পারবেন কিনা সেটা একটা দেখার ব্যাপার হচ্ছে। রদ্রি বড় বড় মতো ইম্প্যাক্টফুল একটা পারফরমেন্স দেন এই ডিফেন্সের বিপক্ষে। হাই অন দ্য পিচ রদ্রি কিংবা ফ্যাবিয়ান রুইস যিনি কিনা 2টো গোল 2টে অ্যাসিস্ট করে ফেলেছেন, তিনিও একটা ক্রুশাল রোল প্লে করতে পারেন। অ্যান্টোনিও রুডিগার যে লেভেলের ফুটবলটা খেলছেন সেটা অবশ্যই ম্যানুয়েল নয়ারদেরকে আস্থার যোগান দেবে, তবে জোনাথনটা হয়তোবা আরেকটু বেটার খেলা উচিত, এবং ডিফেন্সটা আরেকটু বেটার যদি পারফর্ম করে তাহলে স্প্যানিশ এই অ্যাটাকটাকে তারা আটকানোর স্বপ্ন দেখতেই পারে। আমি যা কথাবার্তা বললাম সবগুলোতে কিন্তু অনেকটা 19-20 এমন টাইপের একটা সিনারিও দেখতে পাচ্ছি। একজনের কাছে একজন ফেভারিট হতে পারেন। আমার কাছে ম্যাচটা একেবারে ইভেনলি পয়েজড। এটা যে কোনো দলেরই একটা ম্যাচ হতে পারে, এবং এই জন্য এই ম্যাচটা দেখার এক্সাইটমেন্ট আরও অনেকটুকু বেড়ে যাচ্ছে। আপনারা কি ভাবছেন সেই জিনিসটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে।